সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিনান্স, ব্যাংকিং ও বিমার প্রথম পত্র তৃতীয় অধ্যায় থেকে। আমরা গাণিতিক অংশ এর আগেও 6টি ক্লাস হয়েছিল, তার ভিতরে আমরা গাণিতিক অংশ দেখিয়েছিলাম। তো আজকেও আমরা তার ধারাবাহিকতায় গাণিতিক অংশ তোমাদেরকে দেখাবো। তো এর আগে তোমাদের দুটি ক্লাস হয়নি, ওইখানে আমরা ম্যাথ করাতাম। তো কিছু প্রবলেম থাকার কারণে ক্লাস দুটি হয়নি। তো যাই হোক, আমরা আজকে আবার শুরু করতে যাচ্ছি। দেখো, এখানে আমরা বলা হয়েছে যে একটি উদ্দীপক তোমাদেরকে দিয়েছি, যে এখান থেকে আমরা কিভাবে অঙ্কটা আসবে, কিভাবে বর্তমান মূল্য বের করতে হয়, বা অ্যানুইটি কিভাবে বের করতে হয়, বা কিস্তির পরিমাণ কিভাবে বের করতে হয়, সেগুলো আমরা শিখব। তো এর আগেও আমরা শিখেছিলাম যে পিবি অ্যানুইটি অর্থাৎ কিস্তির পরিমাণ বের করা লাগতে পারে, আবার কিস্তির পরিমাণ দেওয়া থাকলে সেক্ষেত্রে পিবির পরিমাণ কত হবে, সেরকম অঙ্ক। তো আমরা একটা উদ্দীপক দেখব। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হচ্ছে যে সাবিহার একটি কম্পিউটার ক্রয় করতে নগদে ৮০,০০০ টাকা প্রয়োজন। সে দুটি বিকল্পের কথা ভাবছে। একটু খেয়াল করবে যে সে একটি কম্পিউটার ক্রয় করতে যাচ্ছে। কম্পিউটারটির দাম হচ্ছে, এখানে তার দরকার কম্পিউটার ক্রয়ের জন্য ৮০,০০০ টাকা। তো সেক্ষেত্রে তার কাছে দুটি বিকল্প আছে, দুটি প্রস্তাব আছে। প্রথম বিকল্পে সম্পূর্ণ অর্থ নগদে পরিশোধ করে দেওয়া হবে। আবার দ্বিতীয় বিকল্পে ৬০% নগদে এবং বাকি অংশ বার্ষিক ৪,৬০০ টাকা কিস্তিতে ১০ বছরে পরিশোধ করবে। তো এখানে বলা হচ্ছে যে তার ৮০,০০০ টাকা দরকার। তো প্রথম বিকল্পের সম্পূর্ণ অর্থ সে নগদে পরিশোধ করবে। এই ৮০,০০০ টাকা প্রথম বিকল্পে সে ৮০,০০০ টাকাই নগদে পরিশোধ করে দিবে। আর দ্বিতীয় বিকল্পে বলছে যে সে ৮০,০০০ টাকা ৬০% নগদে দিবে, আর বাকি যে অংশটা থাকে, আমরা জানি সব কিছু আমরা কাউন্ট করি ১০০%-এর উপরে ভিত্তি করে। তো এখানে ৬০% সে নগদে দিয়ে দিবে। এই ৮০,০০০ টাকার ৬০% সে নগদে দিবে, আর বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা সে কিস্তিতে পরিশোধ করবে। এটা বছরে সে ৪,৬০০ টাকা কিস্তিতে পরিশোধ করবে। এরকম করে ১০ বছরে সে পরিশোধ করবে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে সে যে টাকাটা পরিশোধ করছে, সেক্ষেত্রে দুটিরই বর্তমান মূল্য বের করে দেখব যে আসলে কোন ক্ষেত্রে তার টাকাটা কম দিতে হচ্ছে। তো আমরা এরপরে কোশ্চেনে যাব। দেখো, এখানে বার্ষিক এত টাকা কিস্তিতে পরিশোধ করবে ১০ বছরে। এক্ষেত্রে সুযোগ ব্যয় ১২%। তো এখানে সুযোগ ব্যয় মানে হচ্ছে সুদের হার। এটা বিভিন্ন নামে বলা থাকতে পারে। আয়ের হার বলা থাকতে পারে, প্রত্যাশিত আয়ের হার বলা থাকতে পারে, বা সুযোগ ব্যয় বলা থাকতে পারে। তো এরকম ১২% বলা হয়েছে। এখানে এরপরে বলা হচ্ছে যে সাবিহা, কোশ্চেনে আমরা আসতেছি, যে সাবিহা যে বার্ষিক কিস্তি প্রদান করবে তার বর্তমান মূল্য কত হবে এবং সাবিহার জন্য কোন বিকল্প গ্রহণ করা উচিত হবে। তো এখানে স্পেসিফিক আমরা বুঝতে পারছি যে বার্ষিক কিস্তির কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা এর আগে আমরা সূত্র লিখে দিয়েছিলাম, এবং যদি বলা থাকে এরকম বার্ষিক কিস্তি প্রদান করবে তার বর্তমান মূল্য বের করতে হবে, তখন আমাদের কোন সূত্রটা ইউজ করতে হবে। আমরা জানি যে পিবি অ্যানুইটির একটি আমরা সূত্র দিয়েছিলাম। এখানে খুব সহজভাবেই বলা আছে যে বর্তমান মূল্য বের করবে এবং কিস্তির পরিমাণ বলা আছে। তো অঙ্কের ভিতরে যদি আমরা কিস্তির পরিমাণ দেখতে পাই, এক্ষেত্রে যদি বর্তমান মূল্য বের করতে বলে, তখন আমাদের যে সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তোমরা যারা ক্লাসের সাথে সংযুক্ত হয়েছো, তো অবশ্যই এই সূত্রটা যদি লিখে দাও তাহলে ভালো হয়, বা তোমরা এটা করার চেষ্টা করো। আমি করে দিব, তারপরে তোমরা যদি এর আগে করে দেখাতে পারো। এখানে উদ্দীপকটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটা দেখে করতে পারো। তো দেখো, আমাকে বলছে বার্ষিক কিস্তিতে প্রদান করবে। এখানে দেখো, আমি অঙ্কের মধ্যে দেখো দ্বিতীয় অংশে কিন্তু বলা হয়েছে যে বাকি অংশ বার্ষিক কিস্তি, এখানে টাকা কিন্তু উল্লেখ করেই দিছে ৪,৬০০ টাকা সে কিস্তিতে ১০ বছরে পরিশোধ করবে। তার মানে কিস্তি, দেখো কিস্তি কিন্তু দেওয়া আছে ৪,৬০০ টাকা। তাহলে আমার পিবি এর মানটা বের করতে হবে। পিবি এর মানটা বের করতে হবে। এক্ষেত্রে কিন্তু এর মান ৪,৬০০ টাকা আমাদের বলা আছে। তো আমাদের যে কিস্তি বের করতে হবে, তাহলে কিস্তির সূত্রটা আমাকে কি লিখতে হবে, তারপরে আমরা অঙ্কটা করব। বা এখন দেখো, যারা এখানে জয়েন করছো, তো দেখো তোমরা করা শুরু করে দিতে পারো। যারা জয়েন করছো তারা কিন্তু এটা শুরু করতে পারো। তা আমরা শুরু করতে যাচ্ছি। দেখো,
আমি এটা কিন্তু তোমাদের মুছে ফেলতে হবে, কারণ আমাকে অঙ্ক করতে হবে। তাহলে আমরা শুরু করি যে সাবিহা যে কিস্তি পরিশোধ করছে বার্ষিক, তো বার্ষিক ভিত্তিতে যে টাকাটা পরিশোধ করছে কিস্তির পরিমাণ, তো সেক্ষেত্রে তার বর্তমান মূল্য কত হবে সেটা আমরা বের করব। তো আমরা সূত্রটা লিখছি, দেখো PVA, তাহলে আমি গ নম্বর কোশ্চেনটা সলভ করছি যে সে যে কিস্তি পরিশোধ করবে সেক্ষেত্রে বর্তমান মূল্য কত। তাহলে PVA ইকুয়াল A ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস I টু দি পাওয়ার n ডিভাইডেড হচ্ছে I। তো আমাদের এই সূত্রটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো PVA কেন দিয়েছি, আমরা অ্যানুইটির সূত্র এবং এখানে বার্ষিক কিস্তির কথা বলা হয়েছে। তো PVA ইকুয়াল A ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস I টু দি পাওয়ার n ডিভাইডেড হচ্ছে I। তো এক্ষেত্রে তুমি যদি এখানে লেখো এভাবে যে এখানে কি কি মান দেওয়া আছে আমরা সেটা একটু দেখে নিব। এর মান দেখো কোশ্চেনের ভিতরে এর মান অর্থাৎ উদ্দীপকে আমাদের বলা ছিল এ কিস্তির পরিমাণ, এ মানে হচ্ছে কিস্তির পরিমাণ 4600 টাকা। এরপর দেখো আই এর মান, আই মানে কি সুযোগ ব্যয় বলা হয়েছিল, অথবা প্রত্যাশিত হয় অথবা সুদের হার। তো এক্ষেত্রে আমরা 12%, এটাকে আমরা পয়েন্ট করে লিখলে 0.12 হয়। এরপরে এন, এন মানে কত বছর বলা হয়েছে এখানে, 10 বছরে সে টাকাটা পরিশোধ করবে। তো এই মানটা আমরা বসাই। এখন দেখো এখানে হচ্ছে 4600 গুণ 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস I, I এর মান 0.12, n এর মান হচ্ছে 10 ডিভাইডেড হচ্ছে আবার I এর মান 0.12। তো এখন ক্যালকুলেশনের ব্যাপারে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব, এখানে দেখো 4600, এখন আগে এতটুকুর ক্যালকুলেশনটা আমরা করে নিব। তোমাদের কাছে নিশ্চয়ই ক্যালকুলেটর আছে, তো ক্যালকুলেটর দিয়ে করবে, তারপর আমি বলছি যে আসলে কিভাবে করবে, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, দেখো এখানে 1 মাইনাস যেভাবে দেওয়া আছে আমি সেভাবে কিন্তু করব। 1 আগে লিখবে 1 মাইনাস, আবার লিখবে 1, তারপরে ডিভাইডেড অর্থাৎ ভাগ লিখবে, যেভাবে ব্র্যাকেট দেওয়া আছে এভাবে দিবে ফার্স্ট ব্র্যাকেট। তো 1 প্লাস 0.12 ব্র্যাকেট ক্লোজ করে দিবে, ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে পাওয়ার লিখবে, এক্ষেত্রে পাওয়ার হচ্ছে 10, এবার ইকুয়াল দিলে যেটা আসে ওই টাকাকে আমরা যদি এখানে লিখে নিই তাহলে আরও একটু ক্লিয়ার হয়। উপরের অংশটুকু করার পর আমাদের যে অংশটুকু আসবে 0.678026 এতটুকু নিলাম, এরপর নিলাম না, ঠিক আছে। এরপর এখানে নিচে ডিভাইডেড 0.12, তো এটাকে আমরা যদি আবার ডিভাইড লিখি 0.12, তাহলে আমাদের অ্যান্সারটি চলে আসে 4600 গুণ এতটুকু ভাগ করার পর 5.650 এতটুকু নিলাম। এরপরে এটার সাথে আমরা এটা গুণ করে দিব, তাহলে আমাদের চলে আসে 25,991 টাকা। অর্থাৎ সাবিহা যদি এই 80,000 টাকা বার্ষিক কিস্তিতে 4,600 টাকা করে দেয়, তাহলে তার ওই টাকার বর্তমান মূল্য হবে 25,991 টাকা। তো এটা গ নাম্বার কোশ্চেনে আমাকে যেভাবে পিবি এর পরিমাণ বের করতে বলছে, যে কিস্তিটা দিছে ওই কিস্তি অনুযায়ী তার পিবি কত সেটা আমাকে বর্তমান মূল্য বের করতে বলা হয়েছে, সেটা আমরা বের করলাম। তো তোমরা যারা করছো তারা কিন্তু অ্যান্সারটা লিখে দিবে যে আসলে কারা কারা করছো। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, অ্যান্সারটা হচ্ছে 25,991। তাহলে আমরা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছি। দেখো এর পরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেনটি কি বলছে সেখানে আমরা যাব।
তো পরের কোশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা দেখো, পরের কোশ্চেনটি আমাদের কি বলা হয়েছে যে সাবিহার জন্য কোন বিকল্পটি গ্রহণ করা উচিত। তো আমরা এখানে যেহেতু বিকল্প বলছে সেহেতু আমি একটু কি বিকল্প যেহেতু বলেছে তার মানে দুটি বিকল্পই আমাকে যেতে হবে। দেখো কোশ্চেনের ভিতর আমরা যদি বলি উদ্দীপকটা পড়ি, উদ্দীপক পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কি বলছে। তো এখানে কিন্তু দুটি বিকল্প দেওয়া আছে, একটি বিকল্পের অ্যান্সার কিন্তু বের করে দেওয়া হয়েছে। খেয়াল করবে বলা হয়েছিল যে তার কাছে দুটি বিকল্প আছে, একটি বিকল্পে সে সম্পূর্ণ অর্থ নগদে পরিশোধ করে দিবে। তো সম্পূর্ণ অর্থ কি করবে? নগদে পরিশোধ করবে। তো এখানে আমরা লিখতে পারি যে প্রথম বিকল্পের যে তার প্রথম বিকল্পে কি বলা হয়েছিল, প্রথম বিকল্পে খেয়াল করো আমরা যখন গ নাম্বার করব সেক্ষেত্রে আমাদের দুটি বিকল্প দিছে। এখন বলবো যে কোন বিকল্পটি গ্রহণ করা উচিত, তার মানে দুটি বিকল্প ক্যালকুলেশন করে আমাকে বের করতে হবে যে কোন বিকল্পের ক্ষেত্রে তার জন্য ভালো হয়, অর্থাৎ তার ক্ষেত্রে পিবি এর ক্ষেত্রে মূল্যটা কম হবে, সেটা তার জন্য ভালো হবে। তো আমরা দেখব যে প্রথম বিকল্পের বর্তমান মূল্য যেটা আমাদের দেওয়া হয়েছে, যে প্রথম বিকল্পের এটা কিন্তু দেওয়া আছে, প্রথম বিকল্পের বর্তমান মূল্য সে বলছিল যে প্রথম বিকল্পের সম্পূর্ণ টাকা সে নগদে পরিশোধ করে দিবে। তাহলে প্রথম বিকল্প তার সম্পূর্ণ টাকা কত? ৮০,০০০। এই ৮০,০০০ টাকা কিন্তু আমাদের প্রথম বিকল্পের আমি অ্যান্সার পেয়ে গেছি, অর্থাৎ ৮০,০০০ টাকা। আবার একটু খেয়াল করো যে প্রথম বিকল্পের অর্থ সম্পূর্ণ নগদে পরিশোধ করে দিবে, এটা কিন্তু বলা ছিল প্রথম বিকল্পের টাকা সম্পূর্ণ নগদে পরিশোধ করবে। তো প্রথম বিকল্পের বর্তমান মূল্য আমরা দেখতে পাচ্ছি এখানে কত হবে? ৮০,০০০ টাকা হবে। তো সেক্ষেত্রে আমরা এটা লিখলাম। এরপরে আমাদের দ্বিতীয় বিকল্প নিয়ে একটু কথা আছে, যে দ্বিতীয় বিকল্পে বলছে যে ৬০% নগদে এবং বাকি টাকা বার্ষিক ৪,৬০০ টাকা কিস্তিতে ১০ বছরে পরিশোধ করে দেওয়া হবে। তো দেখো এক্ষেত্রে প্রথম বিকল্পটা আমরা বুঝলাম, তারপরে লেখো দ্বিতীয় বিকল্পের ক্ষেত্রে আমরা কিভাবে লিখব। তো লেখো দ্বিতীয় বিকল্পের বর্তমান মূল্য, দ্বিতীয় বিকল্পের বর্তমান মূল্য, কারণ দুটির বর্তমান মূল্য বের করে তারপর আমরা তুলনা করব। তো দ্বিতীয় বিকল্পের বর্তমান মূল্য কি হবে? দেখো বলা হয়েছিল যে প্রথমে বলছে যে তার যে টাকাটা মূল টাকা কত? ৮০,০০০। এই ৮০,০০০ টাকার উপরে কত পার্সেন্ট সে নগদে দিবে? অর্থাৎ ৬০% নগদে দিবে। তো এইটার সাথে আমরা আর যে কিস্তিতে টাকা পরিশোধ করেছে বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য, যেটা আমরা অ্যান্সারটা পেয়েছি দ্বিতীয় বিকল্পে যে কিস্তিতে টাকা পরিশোধ করছে সেক্ষেত্রে তার কত টাকা হয়েছে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য, বার্ষিক বৃত্তির বা বার্ষিক কিস্তি একই কথা, বার্ষিক কিস্তির বর্তমান মূল্য। দেখো সে বলছে যে ৮০,০০০ টাকা ৬০% নগদ আর বাকি অংশ সে কিস্তিতে দিবে। তো কিস্তির পরিমাণ তো আমরা বের করছি, ওইটার বর্তমান মূল্য আমরা বের করেছি। তো সেক্ষেত্রে আমরা এটা সূত্র আমরা এটা লিখে নেই যে এই ৮০,০০০ টাকার উপর যদি আমরা ৬০% করি তাহলে কত টাকা হয়। এখানে ৪৮,০০০ টাকা হবে। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো যে ৪৮,০০০ এবং বার্ষিক কিস্তির পরিমাণ আমাদের কত হয়েছিল? ২৫,৯৯১ টাকা, ৯৯১ টাকা। এটা আমরা কত গ নাম্বার অ্যান্সার থেকে পেয়েছি যে গ হতে পাই, এখানে লিখতে পারি গ হতে পাই। তো দেখো দুইটি যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগ করলে আমাদের ৭৩,৯৯১ হয়। তো এখন আমাদের দুটির মধ্যে বলছে যে তার জন্য অর্থাৎ সাবিহার জন্য কোন বিকল্পটি গ্রহণ করা উচিত হবে। তো দেখো আমি দুটার সাথে তুলনা করবো। একটা হচ্ছে প্রথম বিকল্পের বর্তমান মূল্য, অর্থাৎ প্রথম বিকল্প যদি সে গ্রহণ করে তাহলে তাকে নগদে টাকা দিতে হচ্ছে ৮০,০০০ টাকা। দ্বিতীয় বিকল্প যদি গ্রহণ করে তাহলে তার যে টাকাটা দিতে হচ্ছে বর্তমানে তার দিতে হচ্ছে ৭৩,৯৯১ টাকা। তাহলে তার জন্য কোনটি ভালো হবে? তোমরা যারা দেখছো তারা কিন্তু এটার অ্যান্সারটা আমাকে একটু জানিয়ে দিতে পারো যে আসলে এর যে অ্যান্সারটা কি হবে, কোনটা হবে, কোন বিকল্পটি তার জন্য গ্রহণ করা উচিত। তাহলে আমরা জানি যে
বর্তমান মূল্য যেটির কম হবে সে বর্তমানে এত টাকা দিয়ে সে ৮০,০০০ টাকা পরিশোধ করবে, আর একটা হচ্ছে ৮০,০০০ টাকা সে নগদই দিবে। তো সেক্ষেত্রে কোনটা তার জন্য লাভজনক হবে? তো সেক্ষেত্রে আমরা দেখব যে দ্বিতীয় বিকল্পটি তার গ্রহণ করা উচিত, বা দ্বিতীয় বিকল্প গ্রহণ করলে সে লাভবান হতে পারবে বা সে তার কম টাকা দিতে পারবে। তাহলে আমি বলবো যে সাবিহার জন্য কোন বিকল্প গ্রহণ করা উচিত? তার জন্য দ্বিতীয় বিকল্পটি গ্রহণ করা উচিত। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা এরকম লিখব কমেন্টসে যে দ্বিতীয় বিকল্প গ্রহণ করা উচিত, বিকল্প গ্রহণ করা উচিত। তো এটি হচ্ছে আমাদের কিভাবে আমরা করলাম। দেখো একটু খেয়াল করতে হবে, আমাদের কিন্তু প্রথম বিকল্প এবং দ্বিতীয় বিকল্পর মধ্যে আমরা তুলনা করেছি। সে প্রথম বিকল্পের টাকা সম্পূর্ণ ৮০,০০০ টাকা পরিশোধ করে দিয়েছে, আর দ্বিতীয় বিকল্পের টাকা সে ৮০% অর্থাৎ ৬০% নগদে দিয়েছে, আর বার্ষিক টাকাটা বা অন্য বাকি অর্থটা সে কিস্তিতে পরিশোধ করছে। তা কিস্তিতে পরিশোধ করলে আগে কিস্তির পরিমাণটা নির্ণয় করতে হবে। তো আমরা গ নম্বরে কিস্তির পরিমাণটা নির্ণয় করলাম, এবং এই যে ৬০% টাকাটা আমরা দিলাম ৮০,০০০ টাকার উপরে, সেটা ৪৮,০০০ আর ২৫,৯৯১, দুটি যোগ করলে আমরা পেয়েছি ৭৩,৯৯১ টাকা। তো আমরা দেখতে পেলাম যে দ্বিতীয় বিকল্পটি তার জন্য গ্রহণ করা কি হবে? লাভজনক হবে বা তার জন্য ভালো হবে। তো আমরা এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব, একটু খেয়াল করবে সবাই যে এখানে আছে আরেকটা অঙ্ক। তোমাদের বইয়ে যাদের কাছে বই আছে তারা বইটাও দেখতে পারো, বইয়েও লেখা আছে। তো আমরা এখানে আরেকটা অঙ্ক দেখব, যেটা হচ্ছে আমরা ভবিষ্যৎ মূল্যর ক্ষেত্রে অ্যানুইটি থাকলে সেটা আমরা কিভাবে বের করব। ভবিষ্যৎ মূল্যর ক্ষেত্রে অ্যানুইটি যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। তোমাদের বইয়ের 242 পৃষ্ঠা যশোর বোর্ড 2016 সালে এই অঙ্কটি এসেছিল। হাসি ও খুশি দুই বোন, হাসি ও খুশি দুই বোন, হাসি মেঘনা ব্যাংকে বছরের শুরুতে 10% সুদে এবং খুশি যমুনা ব্যাংকে বছরের শেষে 12% সুদে 10,000 টাকা করে 10 বছর জমা করেন। দেখো দুই বোন বলা হয়েছে যে হাসি 10% সুদে। তাহলে আমি এখানে যদি একটু লিখে দেই তাহলে তোমাদের জন্য মনে হয় সুবিধা হবে, যে তারা দুই বোন হাসি মেঘনা ব্যাংকে, হাসি মেঘনা ব্যাংকে, তো হাসি মেঘনা ব্যাংকে বছরের শুরুতে বলছে, বছরের শুরুতে মেঘনা ব্যাংকে বছরের শুরুতে 10% সুদে এবং খুশি যমুনা ব্যাংকে, এবং খুশি যমুনা ব্যাংকে খুশি যমুনা ব্যাংকে বছরের শেষে, একটি হচ্ছে বছরের শুরুতে আর একটা হচ্ছে বছরের শেষে, বছরের শেষে 12% সুদে, 12% সুদে 10,000 টাকা করে, 10,000 টাকা করে 10 বছর জমা করেন, 10 বছর জমা করেন। তো এখানে আমি কিন্তু দেখো এখানে হাসি খুশি দুই বোন, হাসি মেঘনা ব্যাংকে বছরের শুরুতে, এখানে খুবই ইম্পর্টেন্ট কথা, বছরের শুরুতে 10% সুদে এবং খুশি যমুনা ব্যাংকে বছরের শেষে 12% সুদে 10,000 টাকা। দেখো এখানে কিন্তু হাসিও ওই 10,000 টাকা করে রাখতেছে, সেটা রাখতেছে বছরের শুরুতে, আর খুশিও রাখতেছে বছরের শেষে 10,000 টাকা করে। সুদের হারটা ডিফারেন্স, অর্থাৎ মেঘনা ব্যাংকের ক্ষেত্রে 10% আর যমুনা ব্যাংকের ক্ষেত্রে 12%। দুজনেরটা কিন্তু টাকার অ্যামাউন্ট কিন্তু একই রকম এবং বছর একই রকম, সেক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র সুদের হারের ক্ষেত্রে এবং শুরুতে এবং বছরের শেষে। তো এতটুকু আমাকে খেয়াল করতে হবে যে আসলে বছরের শুরুতে থাকলে কেমন হবে আর বছরের শেষে থাকলে কেমন হবে, সেটা কিন্তু আমাকে খেয়াল করতে হবে। তাহলে আমরা একটু বছরের শেষে শুরুতে থাকলে কিভাবে হবে আমরা এটি একটু দেখব। খেয়াল করো,
তো আবার বলছি যে হাসি মেঘনা ব্যাংকে বছরের শুরুতে টাকা রাখতেছে 10% সুদে, এবং খুশি যমুনা ব্যাংকে বছরের শেষে 12% সুদে 10,000 টাকা করে 10 বছরে জমা করেন। তো আমরা আবারও বলছি, এখানে কিন্তু দাগ দিয়ে বলা হয়েছে যে একটা হচ্ছে বছরের শুরুতে রাখতেছে, আর একটা হচ্ছে বছরের শেষে বলা হয়েছে। সেক্ষেত্রে এই দুইটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে। তো এখন দেখবো আসলে আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে সেটি আমরা দেখব। তো এখন যদি বলে যে হাসি মেয়াদ শেষে, তো একটা হচ্ছে হাসি মেয়াদ শেষে মেঘনা ব্যাংক থেকে কত টাকা পাবেন, কত টাকা পাবে। তো একটা কোশ্চেন হচ্ছে হাসি মেয়াদ শেষে মেঘনা ব্যাংক হতে কত টাকা পাবে, সেটা আমরা একটু দেখব যে হাসি মেয়াদ শেষে মেঘনা ব্যাংক থেকে আর কত টাকা পাবে। তো একটি কোশ্চেন। এরপর আর একটা কোশ্চেন আমরা দেখতে পারি, যে সে কোশ্চেনটি হচ্ছে যে মেয়াদ শেষে কে বেশি টাকা পাবে। তো এখানে আরেকটা কোশ্চেন, যে উদ্দীপকের আলোকে আমি এটা লিখলাম না, লিখবো এরকম, মেয়াদ শেষে কে বেশি টাকা পাবে। তো এটা বিশ্লেষণ করো। তো আমরা এটা অঙ্ক করে আমরা গাণিতিকভাবে এটা বিশ্লেষণ করব। তো দেখো, আমি আবারও বলছি যে হাসি একটা ব্যাংকে রাখছে, মেঘনা ব্যাংক, এবং খুশি আরেকটি ব্যাংকে রাখছে। তো এক্ষেত্রে আমরা দেখলেই বুঝতে পারছি যে টাকাটা কত বছরের জন্য জমা করেছে, 10 বছরের জন্য জমা করেছে। আর এটা দেখেও আমি বুঝতে পারি যে হাসি মেয়াদ শেষে মেঘনা ব্যাংক থেকে কত টাকা পাবে। এখন শিক্ষার্থীরা দেখো, এখানে কিন্তু পাবে বলছে, অর্থাৎ এখানে কি আমি নর্মালি বলতে পারি যে তুমিও যদি এরকম ব্যাংকে টাকা রাখো বছরের শুরুতে, তো সেক্ষেত্রে তুমি 10 বছর পরে কত টাকা পাবে, তার মানে কি এটা কি বর্তমান মূল্য বের করতে হবে না ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, তাহলে আমরা এটা কিন্তু সহজেই বুঝতে পারি। তো পাবে বলছে, তার মানে কি ফিউচার ভ্যালু বের করতে হবে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম, যদি বছরের শুরুতে থাকে এবং বছরের শেষে থাকে তখন কিন্তু সূত্রটা অন্যরকম হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে হাসি, ফার্স্ট অঙ্কটা করব হাসির ক্ষেত্রে। তো হাসি মেয়াদ শেষে মেঘনা ব্যাংক থেকে কত টাকা পাবে সেটা আমরা বের করব। তো এখন শিক্ষার্থীরা আমার একটা কিন্তু মুছে ফেলতে হচ্ছে, কারণ আমি অঙ্কটা সলভ করে দিব। তো আমরা এটা আচ্ছা, তো এখন আমরা এটা দেখব ফার্স্ট। তো হাসি আমরা লিখে নেই এরকম, হাসি মেয়াদ শেষে মেঘনা ব্যাংক হতে পাবে তাহলে কি পাবে, তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, ফিউচার ভ্যালু FBA। কেন লিখেছি, অ্যানুইটি বলে হচ্ছে, অর্থাৎ বছরের শুরুতে শেষে বললে আমরা এই সূত্রটা ব্যবহার করব। যদি অঙ্কের মধ্যে কিস্তির পরিমাণ বলা থাকে সেক্ষেত্রে আমরা FBA এটা লিখব। তো দেখো, এক্ষেত্রে আমরা FBA ইকুয়াল আমাদের যে সূত্রটা, তো সূত্রটা কি, আমাদের সূত্রটা হচ্ছে A ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার n মাইনাস 1 আর ডিভাইড হচ্ছে I। এখন এটা হচ্ছে কি বছর, দেখো মেঘনা ব্যাংক কি বলছিল, বছরের শুরুতে না শেষে, তা আমাদের বছরের শুরুতে বলছে। যদি বছরের শুরুতে বলে তাহলে আমাদের সূত্রটা কি হয়, যে সূত্রটা আছে এটার সাথে 1 প্লাস I এটা কি করতে হবে, গুণ করতে হবে। আমি আবারও বলছি যে মেঘনা ব্যাংক থেকে কত টাকা পাবে, মেঘনা ব্যাংকে বলছে সে বছরের শুরুতে টাকা রাখে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটার সাথে গুণ 1 প্লাস অর্থাৎ 1 যোগ I লিখেছি। তো আর যদি বলতো বছরের শেষে, তখন কিন্তু আমরা এটা লিখবো না। আর এটা আগে তোমার বুঝতে হবে, এখানে বর্তমান মূল্য বের করতে হবে না ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। আমরা কোশ্চেনে বলছে 10 বছর পর সে কত পাবে বা মেয়াদ শেষে সে কত পাবে, সেক্ষেত্রে আমরা নর্মালি বুঝতে পারছি যে আসলে এখানে ফিউচার ভ্যালু বের করতে পারবে, যেহেতু বছরের শুরুতে শেষে বলা হচ্ছে, তাই এই জন্য অ্যানুইটির সূত্রটা হবে। তো এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে বছরে কত টাকা করে রাখছে। তো এখানে আমরা লিখে নিতে পারি A ইকুয়াল, এখানে কত টাকা করে সে রাখতেছে, 10,000। I এর মান দেওয়া আছে কত,
আই এর মান, সেক্ষেত্রে সে 10% দেওয়া ছিল, হ্যাঁ 10%, বা পয়েন্ট করে লেখা 0.10, আর এন এর মান কত 10 বছর। এরপরে হ্যাঁ এটাই মান আমাকে বের করতে হবে, এফ বি ইকুয়াল এটা বের করতে হবে। তো দেখো এখানে আমরা মানগুলো বসিয়ে ফেলি। তো এর মান আমাদের কত 10,000 ইন্টু 1 প্লাস আই, আই আমরা দেখতে পাচ্ছি 0.10, এন এর মান হচ্ছে আমাদের 10 বিয়োগ হচ্ছে 1, এখানে 0.10, 1 প্লাস আই, আই এর মান হচ্ছে 0.10। আচ্ছা, তো এখন আমরা ক্যালকুলেশন কিভাবে করব আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়, একটু খেয়াল করবে। তো তোমাদের কাছে সবার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর আমি কিভাবে করি সেটা আগে কিন্তু তোমাদেরকে দেখতে হবে, তারপরে আমরা কিন্তু অঙ্কটা করব। দেখো আগে এখানে 10,000 টাকা আছে, এভাবে লিখে ফেলবে। দেন যে কাজটা করবে, এখানে যেভাবে ব্র্যাকেট দেওয়া আছে আমি সেভাবেই করব। ব্র্যাকেট যেভাবে, তো 1 প্লাস দেওয়া আছে 0.10, তো ব্র্যাকেট ক্লোজ করে দিবে। তো করার পর এখানে দেখো পাওয়ার আছে, পাওয়ারটা আমরা কত 10, তো পাওয়ার 10 দিবে। তার দেওয়ার পরে ইকুয়াল চলে আসবে, ইকুয়ালের পর যেটা আসবে ওইখান থেকে -1 করবে, মাইনাস করবে। তো মাইনাস করলে যে অংশটুকু আসে এই অংশটাকে আমরা ডিভাইড করব হচ্ছে 0.10। তো আমাদের যে অ্যামাউন্টটা আসে সেটা আমরা এখানে লিখব। তো এখানে আসে 15.9374। আমি দশমিকের পর 4টি সংখ্যা নিব, এরপরে এতটুকুর ক্যালকুলেশন করবে। তো এতটুকুর ক্যালকুলেশন আমরা মুখে মুখে করে ফেলতে পারি, 1 প্লাস 1.10। তো এতটুকু এখন টোটালটা ক্যালকুলেশন করে নিবে, টোটালটা গুণ করে নিবে। তো টোটালটা আমাদের গুণ করলে কত আসে, 1,75,311 পয়েন্ট সামথিং, 1,75,311.670 এত টাকা। অবশ্যই এখানে টাকা লিখবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম সে বছরের শেষে যদি, দেখো সে যদি মেয়াদ শেষে অর্থাৎ মেঘনা ব্যাংকে টাকা জমা রাখে, সেক্ষেত্রে সে মেয়াদ শেষে অর্থাৎ 10 বছর পর সে 10,000 টাকা করে বছরের শুরুতে রাখলে সে 10 বছর পর টাকা পাচ্ছে 1,75,311 টাকা, বা এরপরে সামথিং দাস। তো আমরা এটা দেখতে পেলাম যে সে যদি মেয়াদ শেষে মেঘনা ব্যাংকে টাকা রাখে তাহলে মেয়াদ শেষে সে এত টাকা পাবে। তো আমরা নিশ্চয়ই বর্তমান মূল্য কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে কে বেশি টাকা পাবে। তো হাসির টাকা তো আমি বের করলাম, তো এটা আর বের করতে হবে না। তো এখন আমাকে বের করতে হবে খুশির টাকা, অর্থাৎ খুশি কত টাকা রাখছে সেটা আমাকে বের করতে হবে। তো আমরা এটা মুছে ফেলি। তো সেক্ষেত্রে আমরা হাসিরটা বের করা হলো, এখন খুশিটা বের করে দেখবো যে আসলে কে বেশি পায়। তো সে বেশি, তারটাই বেশি লাভজনক, বা সে সেই ব্যাংকেই টাকা রাখবে। কে বেশি টাকা পাবে আমাকে এখানে বের করতে বলছে এটা। তো তাহলে এক্ষেত্রে আমি দেখলাম হাসি পাবে, যেটা আমরা করে দেখলাম, হাসি পাবে হচ্ছে 1,75,311 পয়েন্ট সামথিং কত ছিল, 67 বা 670 এত টাকা। তো এত টাকা পাবে আমি দেখতে পেলাম। এখন দেখব খুশি যমুনা ব্যাংক হতে পাবে খুশি পাবে। আচ্ছা, এখন খুশি কি পাবে, দেখো আমাদের ওই সেম সূত্রই আমরা লিখব। তবে খুশির টাকাটা সে বছরের শেষে রাখছে না শুরুতে রাখছে। তো বছরের শেষে যদি রাখে তার সূত্রটা কি হবে, চেঞ্জ হবে। কিভাবে, 1 প্লাস 1 ইন্টু a ইন্টু 1 প্লাস i, পাওয়ার হচ্ছে n-1 ডিভাইড হচ্ছে i
এক্ষেত্রে কিন্তু আমি গুণ 1 + i করব না, কারণ হচ্ছে আমার অঙ্কে বলা হচ্ছে অর্থাৎ সে টাকাটা রাখছে বছরের শেষে। তো বছরের শেষে হলে আমরা 1 + i গুণ করব না, এটা করব কখন, যখন বছরের শুরুতে হবে। এতটুকু ডিফারেন্স। তো সেক্ষেত্রে আমরা ওই একই মান, সেক্ষেত্রে এ মানি 10,000 টাকা, আই হচ্ছে আমরা জানি কত পার্সেন্ট, ওর সুদের হারটা কিন্তু চেঞ্জ আছে, অর্থাৎ ওর সুদের হার হচ্ছে 12%। ওই ব্যাংকে কত পার্সেন্ট করে দিবে, 12%, 0.12। আর এন মানি 10 বছর, এখানে এন মানি 10 বছর। এরপরে আমাদের আর কোনো মান নেই, তো আমাদের এইটা বের করতে হবে। তো এখানে 10,000 টাকা লিখলাম, এক্ষেত্রে 1 + i 0.12। তাহলে এন এর মান আমাদের এখানে হচ্ছে 10 বিয়োগ হচ্ছে 1, আই মানি হচ্ছে 0.12। তো দেখো আমাদের ক্যালকুলেশন ওই আগের মতোই আমরা করে নিব। তো ক্যালকুলেটরটা আমরা হাতে নেই, তো ক্যালকুলেটরটা আমরা যদি করি, দেখো এভাবে ব্র্যাকেট দিব, ফার্স্ট 1 লিখব, প্লাস 1 + 0.12, এরপরে আবার ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হচ্ছে 10, পাওয়ার 10 করলে যেটা আসবে এটা ইকুয়াল দিব -1, যেটা আসবে এটাকে আমরা ডিভাইড দিব 0.12। তো ইকুয়াল দিলে আমাদের যে অ্যামাউন্টটা আসে 17.5487 আরও আসে, আমরা 4 ঘর পর্যন্ত নিব। তো এটার সাথে আমরা যদি 10,000 গুণ করি, তো 10,000 গুণ করলে আমাদের আসে 1,75,487 টাকা, 1,75,487.350 টাকা। এখন খেয়াল করবে, আমাকে বলছে দুটি ব্যাংকের ক্ষেত্রে। তো আমরা এর আগে দেখতে পেলাম যে যদি হাসি মেঘনা ব্যাংকে টাকা রাখে তাহলে সে হাসি পাবে 10 বছর পর, বছরের শুরুতে রাখলে 1,75,311.670 টাকা, আর খুশি পাবে, তো সেক্ষেত্রে দেখতে পেলাম 1,75,487। দেখো বেশি কিন্তু ডিফারেন্স না। তাহলে কে কোন ব্যাংকে টাকা রাখলে বেশি পাবে? তাহলে আমরা কি দেখতে পেলাম যে খুশি যদি ব্যাংকে টাকা জমা রাখে যমুনা ব্যাংকে, সেক্ষেত্রে সে বেশি টাকা পাবে। তো খুশি মেয়াদ শেষে বেশি টাকা পাবে, তাহলে এখানে আমরা লিখব যে খুশি মেয়াদ শেষে বেশি টাকা পাবে। তো ফিউচার ভ্যালুর ক্ষেত্রে আমি যদি আবারও বলছি, ফিউচার ভ্যালুর ক্ষেত্রে বেশি যেটা সেটা ভালো হবে, আর বর্তমান মূল্যর ক্ষেত্রে আমরা কম যেটা সেটি ভালো হবে। তো দেখো আমরা এখানে আজকে আমরা দুটি অঙ্ক শিখেছি। তো দুটি অঙ্কের ভিতরে আমরা ফার্স্ট যেটি শিখেছিলাম সেটি হচ্ছে অ্যানুইটির যে সূত্রটা সেটি আমরা দিয়ে শিখেছি, আর কিস্তির পরিমাণ দেওয়া ছিল, বর্তমান মূল্য বের করতে হবে, সেটা আমরা বের করেছি। এরপরে যেটা ফিউচার ভ্যালুর অ্যানুইটির ক্ষেত্রে যেটা থাকবে বছরের শুরুতে এবং শেষে, এই দুটি অঙ্ক আমরা শিখেছি। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এরপরে আমরা আরও অঙ্ক এখানে আছে, আরও আগামীকালকে তোমাদের 10টা 10-এ আবার ক্লাস রয়েছে, তো সেখানে আমরা আবার নতুন অঙ্ক নিয়ে আসবো। তো তোমরা যে অঙ্কগুলো করা হয়েছে এগুলো আবার নিজেরা করবে, যদি কোনো সমস্যা হয় আবার আমাকে এখানে কমেন্টস করে জানাবে যে কোনো সমস্যা হয় কি না। তো আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।